নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমার হাজব্যান্ডের ব্লাডের কটা ব্লাড লেগেছে আর প্লেটিলেট কটা লেগেছে। বলেছিলাম যে একটা ব্লাড রেড ব্লাড আর একটা প্লেটিলেট ব্লাড আর মানে যেটা এসডিপি আর 10 প্যাকেট আরডিপি, এই 3 ধরনের ব্লাড লেগেছিল ওর বিএমটি পরে। তারপর আজকেও আমি বলবো যে আমার বিএমটি করা অবস্থা, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড বিএমটি রুমে শিফট হয়ে গেছিলাম প্রায় 1 মাসের জন্য। আমি বেরোতে পারিনি, আমার হাজব্যান্ডকে যেমন বেরোতে দেয়নি ওরা, আমাকেও বেরোতে দেয়নি। আমি তো যেহেতু বিএমটি করার সময় অনেক ধরনের ওষুধের দরকার পড়ে, সেই ওষুধগুলো সব কিন্তু হসপিটালে পাওয়া যায় না। কিছু কিছু ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। তো সেই সময় তো আমার বাইরে একটা অ্যাটেন্ডেন্টের দরকার ছিল। আর আমাকে ডক্টর বলেও ছিল যে যখন আপনারা ভিতরে থাকবেন আপনাদের বাইরের অ্যাটেন্ডেন্ট একজন লাগবে, যার সাথে আমি কাউন্সেলিং করতে পারবো। রোজ সকালবেলা একটা কাউন্সেলিং সেশন হয় ডক্টরের সাথে, সেই কাউন্সেলিংয়ের জন্য বাইরের অ্যাটেন্ডেন্ট একজন লাগবে। তখন আমি ডক্টরকে সোজাসুজি একটা কথাই বলেছিলাম যে স্যার, সত্যি কথা বলতে আমাদের দুজনের, আমরা দুজন, মানে আমার হাজব্যান্ডের জন্য আমি আর আমার জন্য আমার হাজব্যান্ড, আমাদের আর কেউ নেই। আমি বাইরের অ্যাটেন্ডেন্ট রাখতে পারবো না। বাইরের অ্যাটেন্ডেন্ট যা কিছু বলার আছে, বাইরের অ্যাটেন্ডেন্টও আমি, ভিতরের অ্যাটেন্ডেন্টও আমি, আপনি আমার সাথে বলবেন। তখন ডক্টর বলল আমি তো রোজ ভেতরে যাব না, তো একদিন পর পর আমি চেক আপে আসবো আপনাদের দেখতে, কিন্তু আমি সব কথার জন্য তো আমি ভিতরে গিয়ে আপনাকে বলতে পারবো না, আর এমনকি ফোন করেও বলতে পারবো না। তো আরও কিছু কিছু ঔষধ যেগুলো হসপিটালে পাওয়া যায় না, সেগুলো আনার জন্য একজন অ্যাটেন্ডেন্টের দরকার পড়বে। তখন আমার মানে আমার কাছে কোনো অপশন ছিল না। কেই বা আমার জন্য 1 মাস গিয়ে গুয়াহাটির মতন জায়গা, নিজের কাজ ধান্দা, নিজের চাকরি ফেলে দিয়ে কেই বা থাকবে? আমার ভাইয়েরও চাকরি আছে, সে যে ফেলে গিয়ে থাকবে তারও কোনো সুবিধে ছিল না। তখন দুজন মানুষ আমার পাশে ভগবানের মতো এসে দাঁড়িয়েছিল যে আমরা করে দেব। একজন হলো আমার, আমি যেই বাড়িতে ছোটোবেলা থেকে বড় হয়েছি, সে বাড়ির পাশের বাড়ি এক কাকুর 2 ছেলে, 2 ছেলের মধ্যে বড় ছেলে গুয়াহাটিতেই থাকে। এমনকি এতই মানে সব কিছু এরকমটাভাবে সাজানো ছিল, যেমন সব গোছানো সাজানো এরকমটা মনে হয়। হসপিটালের পাশেই ও রুম নিয়ে থাকে, মানে বেশি একটা দূর না, 10 টাকা করে আপ ডাউন ভাড়া। প্রথমে 10 টাকা যেতে, আসতে 10 টাকা। তো এরকম পাশাপাশি ওর রুম ছিল, মানে যেহেতু ও ওখানেই কাজ করে। আর ওই কাকুর ছেলে আমাকে বলেছিল, আমি বলেছিলাম একদিন ওকে ফোন করে, কারণ যেহেতু আমার অসুবিধা সেই জন্য আমার তো বলতেই হবে। আমি ওকে ফোন করে বললাম যে দেখ ভাই, ওর নাম প্রীতম। তো ওকে বললাম, প্রীতম দেখ, আমার এরকম পরিস্থিতি, বাইরে একজন অ্যাটেন্ডেন্টের দরকার, কি করব বল? ডক্টর বলছে একজন অ্যাটেন্ডেন্টের দরকার। তো আমি বললাম যে তোর তোর লাইফ থেকে আমাকে একটা মাস দে, আমার সাথে থাক, আমার বাইরের কাজগুলো তুই করে দে, আমি এই জীবনেও তোর এই উপকার ভুলবো না, এই কথাটা বললাম। আমি ফোন করে বলেছিলাম, ও আমাকে ফোনের মধ্যে মানে রীতিমতো রাগারাগি শুরু করে দিল যে তুমি এমন করে কেন বলছো? আমি কি তোমার ভাই না? তুমি আমাকে এইভাবে বলছো কেন? তুমি বলতে হয়, তুমি এইভাবে বলবে যে আমার জন্য তোর ওইভাবে থাকতে হবে, ডক্টরের সাথে কথা বলতে হবে, ওষুধ আনতে হবে, তুই বাইরে থাকবি, এইভাবে আমাকে বলো। এইভাবে তোমার বলার অধিকার আছে, তুমি যেহেতু দিদি, আমি তোমার ভাই, তো তুমি আমাকে কেন বলবে না? এইভাবে বলো। সেই সময় ও যে এই কথাটা বলে আমার মনে জোরটা দিয়েছিল, সেটা আমি আর মানে আর আমি ওর উপকার কোনোদিনও ভুলতেই পারবো না। ও আমাদের বিএমটি রুমে রোজ জল কিনে খেতে হতো। 5 লিটার জলে তো দুজনের হতো না। তো একদিনেই শেষ হয়ে যেত 5 লিটার জল। মানে এতটাই মানে ও হেল্প করেছে, বলার ভাষা নেই। বাইরে থেকে ওষুধ আনা, বাইরে ব্লাড ডোনারকে ঠিক জায়গা মতো নিয়ে যাওয়া, ব্লাড কালেকশন করা, ব্লাডের স্ক্রিনিং করানো, ওষুধ আনা, ছোট ছোট মানে এমনকি আমাদের সুগার মাপার যেটা মেশিন থাকে, এই মেশিনটা পর্যন্ত আনার জন্য, প্রোটিন পাউডার সব কিছু ও এনে দিয়েছে। মানে বললাম না, ওর উপকার আমি কোনোদিনও ভুলবো না। যখন আমি ডক্টরকে বলেছিলাম যে আমি কাউন্সেলিং এর জন্য কাউকে দিতে পারবো না, ডক্টর সেটা বুঝেছিল। আর কাউন্সেলিং করানোর জন্য কাউকে ডাকেও নি। তবে আমি ভাইকে রেডি করেই রেখেছিলাম যে তোকে ডাকলে তুই যাবি, এটা বলেছিলাম। তো ওই সময় ও আমার অনেক সাথ দিয়েছে। তারপর কি হয়, ও যেহেতু তখনই ওর বাচ্চা হয়েছিল একটা মেয়ে। তো শ্বশুরবাড়িতে ওর মেয়েকে আর বউকে রেখে এসেছিল। তো মাঝখানে ওর মেয়ের কিছু একটু কমপ্লিকেশনস হয়, সেই জন্য ডক্টর দেখানোর জন্য ও শ্বশুরবাড়ি চলে যায় 2-3 দিনের জন্য। তখন আমার একটু অসুবিধা হয়, কিন্তু অসুবিধা হলেও বলেছিলাম না, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ভাইয়ের এক বন্ধু ওইখানে চাকরি করে। তো ওই বন্ধু ওই সময় আমাকে সাহায্য করেছিল। রাত 10টার সময় গিয়ে, এমন একটা ইঞ্জেকশনের দরকার হয়েছিল তখন, রাত 10টার সময় গিয়ে, হসপিটালে নেই বলে ও অন্য হসপিটাল থেকে রাত 10টার সময় কালেক্ট করে, মানে নিজে অফিস করেছে, অফিস থেকে বেরিয়ে মানে বাইরে সেই ইঞ্জেকশনটার দাম ছিল 10,000 টাকা। আমাদের 3টে ইঞ্জেকশন দিতে বলেছিল। মানে ওই সময় আমার হাজব্যান্ডের কেমোথেরাপির জন্য, হাই ডোজ কেমোথেরাপির জন্য গলায় সাইড এফেক্ট মানে
মানে সাইড এফেক্ট হয়ে গলায় আর খাদ্যনলীতে আলসার হয়ে যায়, মানে ঘা টাইপের হয়ে যায়। সেই ঘাগুলো কমানোর জন্য সেই ইঞ্জেকশনটা দরকার ছিল। তো ইঞ্জেকশনটা হসপিটালে ছিল না বলে ডক্টর বলেছিল বাইরে থেকে আনতে। তো ওই সময় আমার ওই ভাই ছিল না, যে বললাম যে পাশের বাড়ি কাকুর ছেলে, ও ছিল না। তো তখন আমার ভাইয়ের বন্ধু ওই ইঞ্জেকশনটা আমাদের এনে দিয়েছিল। আর ভাই, মানে বললাম না ভগবান আমার সব দিকেই ছিল। তখন বলেছিল ডক্টর ৩টে ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু ঠাকুরের এতটাই কৃপা ছিল যে আমাদের ৩টে ইঞ্জেকশন দিতে হয়নি। একটা ইঞ্জেকশনে আমার হাজব্যান্ডের গলার সেই আলসারটা কমে গেছিল। তো সেই সময় আমার ভাইয়ের বন্ধুও অনেকটা হেল্প করেছিল। তো ওরা দুজন আমার সেই সময় হাত ধরে পাশে দাঁড়িয়েছিল। আরেকজন ছিল আমাদের বিএমটি রুম থেকে বেরোনোর আগে আমার জামা কাপড়ের যেটা দরকার পড়েছিল, সেই সময় আরও একজন আমাকে সাহায্য করেছিল। সেটা হলো আমার হাজব্যান্ডের চেনা জানাই, ওই বলেছিল না রেড ব্লাডটা যে দিয়ে গেছিল, যার ও পজিটিভ ব্লাড স্ক্রিনিং করানো হয়নি, হোয়াইট ব্লাডটা আমি পাইনি, ওটা ডাইরেক্ট রেড ব্লাডটা রেখে দিয়েছিল। সেই ছেলেটা আমাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে। এই ৩জন মানুষ আমাদের অনেক হেল্প করেছিল। আর এর মধ্যেই আমার হাজব্যান্ডের অনেক সাইড এফেক্ট হয়। প্রথম তো খেতে পারে না, নাকে স্মেল আসে, এটা ফার্স্ট সাইড এফেক্ট। সেকেন্ড হয়েছিল ওর গাটা কালা হয়ে গেছিলো, একদম কালো রঙের ছোপ 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 ছোপ, একদম স্ক্রিনটা পুরোটাই কালো হয়ে গেছিলো। থার্ড হয় ওর গলায় আলসার হয়ে গেছিলো। এই যে বলেছিলাম হাইড্রোস কেমো দেওয়ার সময় ওকে আইসক্রিম খেতে দিয়েছিল, আইসক্রিমটা তো খেয়েছিল, মুখে ঘা হয়নি আইসক্রিমটার জন্য, মুখটা ভালো থেকে গেছিলো, মুখে কোনো ঘা হয়নি। কিন্তু ওর গলার এখান থেকে পেটের নাভি অবধি, যেটা আমাদের খাদ্যনলী থাকে, সেটা পুরোটা পুড়ে গেছিলো, একদম আলসার টাইপ হয়ে গেছিলো। মানে করার সাথে সাথে গলা একদম দেখা যাচ্ছিলো সাথে 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 একদম পুরো হয়ে গেছিলো। সেটার জন্য ডক্টর বলেছিল এই ইঞ্জেকশনটার কথা। এটা হলো থার্ড সাইড এফেক্ট। আর এটার জন্য দুদিন আমার হাজব্যান্ড মুখ দিয়ে একটু জলও খেতে পারেনি। খুব চেঁচাতো, জলটুকু গিলতে ও মানে ওর খুব কষ্ট হতো। ওকে দেখলে মানে আমার এরকমটা না, মানে আমি জোরে কান্না করে ওর যদি কষ্টটা একটু কমিয়ে দিতে পারতাম, এরকমটাও হয়। খুব 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 বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে, বলতেও ভয় লাগে ওই দিনগুলো মনে করলে। খেতে পারেনি দুদিন, ওকে ফুডস লাইন দেওয়া হয়েছিল এইখান দিয়ে, এই বুকের পিক লাইনটা দিয়ে ওকে ফুডস লাইন যেটা খাওয়ার হয় ওটা দিয়ে দেওয়া হয়েছিল ওকে। খেতে পারেনি, রোজ রাত্রে 12টা থেকে শুরু করতো, পরের দিন সকাল 7টার সময় লাইনটা শেষ হতো। দুদিন ওইভাবে খাওয়া দেওয়া হয়েছিল ওকে। আর এর জন্য সুগার লেভেলটাও বেড়ে গেছিলো দুদিনের মধ্যে। তারপর ডক্টর বলেছিল যে এরকম করে রোজ রোজ দিলেও সুগার হয়ে যাবে, ওকে কষ্ট করে হলেও খেতে হবে। ওই দিনটা খুবই খারাপের মধ্যে দিয়ে আমাদের গেছিলো। বললাম না, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অবধি সব ঠিক যায়, ট্রান্সপ্লান্টের পর তারপরে যে বিকট রূপটা শুরু হয় না, সেটা চোখে সহ্য করার মতো না। মানুষ ভাবে যে এই বুঝি শেষ, এইখানেই সব কিছু শেষ হয়ে যাবে, কেউ চোখে সহ্য করতে পারবে না। সেই সময় আমি ভিডিও করতে পারিনি, আমার খুব কান্না পেত, খুব কান্না করতাম ওই সময়টা, আমি বলে বোঝাতে পারবো না আমার কি হয়েছিল। আর 4 নম্বর সাইড এফেক্ট হয়েছিল, আধা বেলার মধ্যে ওর সম্পূর্ণ চুলগুলো পড়ে একদম, এটার থেকে যদি বাজে কিছু এক্সপিরিয়েন্স করেছি মনে হয় আমি, না আমার জীবনে। একটা ভরা মাথার চুল, মানে একটা মানুষের সম্পূর্ণ মাথার চুল আধা বেলায় সম্পূর্ণটা চুল, একদম খুব বাজে সিচুয়েশন। এই জিনিসটা চোখে সহ্য করার মতন না। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কি অবস্থায় মানে ছিলাম। তাও আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি, যাতে আমার যেই এক্সপিরিয়েন্সগুলো আমি করেছি, তার যদি কারোর এরকম দিন যদি আসে, তারা যাতে আমার ভিডিওর দ্বারা উপকার হয়, যাতে আমি যেটা না দেখে ভিতরে গিয়ে ভেঙে পড়েছিলাম, সেটা যেন মানুষ দেখে ভয় না পায়, নিজেকে আগে থেকে শক্ত করে রাখে। চুলগুলো যেভাবে পড়ে গেছিল না, সেটা দেখার মতন ছিল না। তো চলুন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আজকে হলো জুলাই মাসের 3 তারিখ। আর আজকে বিএমটি রুমে আসা আমাদের 13 দিন। কালকে 12 দিন ছিল, আমি কালকে কোনো ভিডিও করিনি। আজকে আমার হাজব্যান্ডের একটু সাইড এফেক্টগুলো দেখা দিচ্ছে। যেমন ডক্টর বলেছিল কেমো চলার পর ওর গলায় মুখে ঘা হবে, তো মুখে তো হয়নি, গলাতে একটু অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে একটু ঘা হয়েছে। আর পেটেও একটু ব্যথা আছে। কালকে রাত্রে একটু জ্বরও এসেছিল, জ্বর আসার পর প্যারাসিটামলও দিয়েছে রাত্রে, প্যারাসিটামল মানে যেটা ফিউশন ওটা দিয়েছে, মানে স্লাইন। তো তারপর ঠিক হয়ে গেছিলো। আর আজকে একটু পেটেও ব্যথা, একটু কমজোরিও ফিল হচ্ছে, খেতেও পাচ্ছে না গলা ব্যথার জন্য। আর আজকে ব্লাডও দিয়েছে ওকে, এখন ব্লাড চলছে। আর আজকে
আমাকে পাগলের মতন দেখে। আমি স্নান করে মাথাটাও আঁচড়াইনি, আর আজকে কানেরটা আর শাখাগুলোও পরে নিয়েছি, ভালো লাগছিল না দেখতে। তো ডক্টরকে জিজ্ঞাসা করে আমি এটা পরে নিয়েছি। আর এখন আমার হাজব্যান্ডের শুয়ে আছে, শরীরটা খুবই কমজোরি। আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে কতদিন এভাবে থাকবে। বললো 4-5 দিন তো একটু সাইড এফেক্ট হবে, তো এইভাবেই চলবে, আর তারপর ঠিক হয়ে যাবে, আবার নর্মাল হয়ে যাবে। কারণ স্টেম সেলসগুলো যে ওর ভেতরে দেওয়া হয়েছে, স্টেম সেলসগুলো 5 দিন পর, মানে ডে 5+ হওয়ার পর কাজ করা শুরু করে। তো তখন সাইড এফেক্টগুলো দেখা দেয়। আর হাই ডোজ কেমন, সেটারও সাইড এফেক্ট আছে। সব কিছু মিলিয়ে একটু অসুবিধা। এতটা সময় পার হয়ে গেছে, এই সময়টুকু পার হয়ে যাবে আশা করি। একটু কষ্ট হচ্ছে, কষ্টটা সহ্য করতে হবে, উপায় নেই, একটা ভালো জীবনের জন্য তো একটু তো কষ্ট করতে হবে। দেখা যাবে কী হয়। আমি একটু আমার হাজব্যান্ডকে দেখাই। এই যে ও শুয়ে আছে, এদিকে ওর ব্লাড দেওয়া হচ্ছে। একটু কমজোরি ফিল হচ্ছে বলে শুয়ে আছে, চোখটাও খুলতে পারছে না। এটা হলো 7 জুলাইয়ের ভিডিও, যেটা কিনা ঘুম থেকে উঠে সকালবেলা দেখি আমার হাজব্যান্ডের মাথার থেকে সব চুল আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড মাথায় হাত দিতে না দিতে চুলগুলো পড়ে যাচ্ছিল। মানে স্টেম সেলস দেওয়ার 10 দিন পরের ভিডিও, যেটা চোখে সহ্য হচ্ছিল না দেখে। আমি জানি না ওই সময়টা আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করে ওকে দেখছিলাম। আর ও যে এতটা মনোবল ওর যে মনে এতটা জোর, আমি সেদিন ওকে দেখে আমি বুঝতে পেরেছি। মানে ওর যে চুলগুলো পড়ে যাচ্ছে, ও কীভাবে যে চুলগুলো মাথা থেকে টেনে টেনে আনছে, জানি না ও কীভাবে এই জিনিসগুলো সহ্য করেছিল। আমারই দেখে কান্না পাচ্ছিল, এটা চোখে দেখার মতন ছিল না। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। আর পাশেই দেখুন ওর স্লাইনের বোতলগুলো, 6টা স্লাইন একসাথে চলছে। তো বুঝতে পারছেন ও কতটা কমজোরি হয়ে গেছিলো, খেতে পারছিল না। ডক্টর ওকে বলতো যে তুমি সারাদিন বিছানায় শুয়ে থাকবে না, উঠে হাঁটবে। সে ওইভাবেই করতো, ওর মনের জোর, জানে ও ডক্টর ওকে বাঁচিয়ে তুলবে, ঠিক ওই মনের জোর নিয়ে ওই এইভাবে মানে হাঁটতো। রোজ সকাল বিকাল হাঁটতো। খাওয়া দাওয়া ওর কিছুই হতো না, কারণ ওর খাওয়াটা পেটে যাচ্ছিলই না। ও গলা দিয়ে খেতে পারছিল না, গলাতে আলসার হয়ে গেছিলো। তো এইভাবে স্যালাইন দিয়ে দিয়ে ওকে খাওয়ানো, ওকে সুস্থ করে রাখা। ওই সময় ডক্টর আর নার্সেরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের মনের শক্তি বাড়িয়েছে। এইভাবে আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট হয়েছে, যেটা আপনাদের কাছে আমি আজকে তুলে ধরতে পেরেছি ভিডিও দ্বারা।